ওয়াজ মাহফিল বাংলাদেশের সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের অধিকাংশ জায়গায় বিশেষ করে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের প্রায় প্রতিটি পাড়া মহল্লায় একটি নির্দিষ্ট সময়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এইসব ওয়াজ মাহফিলে দেশের তথাকথিত ইসলামিক বিশেষজ্ঞরা ইসলাম প্রচার করে থাকেন। তথাকথিত এজন্য বললাম, ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গেলে ইসলামিক বিশেষজ্ঞ হওয়ার জরুরি নয়। এই মুহূর্তে যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ইসলামী বিশেষজ্ঞ। বাকি যারা আছেন তারা আসলে ইসলামিক বক্তা। ইসলামিক বক্তা হতে হলে ইসলাম বিষয়ে গভীর জ্ঞান ধারণা রাখতে হবে, সেরকম কোনো কথা নয়। গত কয়েক বছর থেকে একটি প্রবণতা সৃষ্টি হয়েছে যে ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা দেখেছি যে বাধা দেয়া হয়েছিল। হাসিনা পলায়ন করার পর একটি ধারণা সৃষ্টি হয়েছিল যে এই বছর হয়তোবা ওয়াজ মাহফিলে সেরকম বাধা দেয়া হবে না। কিন্তু আনফরচুনেটলি এই বছরও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দেয়া হচ্ছে। ওয়াজ মাহফিলে এই বাধা দেয়ার কি কারণ হতে পারে এবং এর পেছনে কারা জড়িত রয়েছে, এবং কিছু জনপ্রিয় বক্তা রয়েছেন যারা কি পদক্ষেপ নিতে পারেন, তো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি বিলাল আহমেদ, নিউ ইয়র্ক বেসড একজন রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রবাহ নিয়ে এই চ্যানেলে বিশ্লেষণমূলক ভিডিও আপলোড দিয়ে থাকি। কাজেই বিভিন্ন ঘটনা প্রবাহের বিশ্লেষণ জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওয়াজ মাহফিলে কিছু বাধা দেয়া হয় যেগুলো উদ্দেশ্য প্রণোদিত। এর অন্যতম কারণ হচ্ছে কেউ চায় মিডিয়াতে ভাইরাল হবে এবং কোনো ওয়াচ চলাকালীন অবস্থায় হঠাৎ করে দাঁড়িয়ে কিছু একটা বলে যাতে সারা দেশের মানুষ দেখতে পারে। এটা শুধু সাধারণ জনগণের পক্ষ থেকে করা হয় সেরকম নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াজে যারা বক্তব্য দিচ্ছে তারা পরিকল্পিতভাবে কাউকে দিয়ে এই কাজটি করিয়ে থাকে যাতে করে দেশব্যাপী ওদের প্রচারণা হয় এবং ওয়াজ মাহফিলে যাতে ওরা প্রতিষ্ঠিত হতে পারে। যারা এসব ঘটনাগুলো ঘটিয়ে থাকে তারা ওয়াজ মাহফিলের জগতে এরকম পরিচিত নয় এবং সেটা সহজেই ডিটেক্টেবল। আরেক ধরনের বাধা আমরা দেখতে পারি যে বিভিন্ন জায়গায় লোকাল রাজনৈতিক নেতাকর্মীর দ্বারা ওয়াজে বাধা প্রদান করা হয়। সেটা একটি রাজনৈতিক দলের প্রচার কৌশল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াজ মাহফিলে যারা আয়োজন করে থাকে তারা রাজনৈতিক বিভিন্ন নেতাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে থাকে। এর বিনিময়ে যখন ওই মাহফিলের প্রধান বক্তা বা অন্যতম প্রতিষ্ঠিত বক্তা যখন ওয়াজ করতে উঠেন, সেই সময়ে কয়েক মিনিট রাজনৈতিক নেতাদেরকে কিছু বলতে দেয়া হয়। এবং ওই সময়ে এই নেতাগুলো এমন কিছু কর্মকাণ্ড করে যাতে করে ওদের প্রচারণাটা হয়ে যায়। একটা জিনিস আমাদেরকে মানতে হবে, বাংলাদেশে ওয়াজ মাহফিল এই মুহূর্তে অনেক যেকোনো জায়গায় ওয়াজ মাহফিল আয়োজন করলে সেখানে যদি ভালো মানের কোনো বক্তা হাজির হন তাহলে অনেক মানুষের জমায়েত হয়। তো রাজনৈতিক নেতাদের বর্তমানে বাংলাদেশে যে অবস্থা হয়েছে, ওরা অথেন্টিক ভাবে কোনো রাজনৈতিক সমাবেশ করতে পারছে না। মানুষজন সে সমস্ত নেতাদের প্রতি সেরকম আগ্রহ নেই। তো ওয়াজ মাহফিলগুলোকে ওরা সুকৌশলে ব্যবহৃত করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক নেতারা মাহফিল কর্তৃপক্ষকে কনভিন্স করতে সক্ষম হয় না। তখন ওরা সামহাউ কোনো না কোনোভাবে এই মাহফিলটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এক অর্থে ওদের প্রচারণা চালানোর জন্যই এই মাহফিলগুলোতে বাধা দেয়া হয়ে থাকে। বর্তমান সময়ে রাজনৈতিক দল বিএনপি সেই কাজটি তৃণমূলভাবে করতেছে বিভিন্ন জায়গায়। কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে বগুড়ার একজন প্রখ্যাত বক্তা আবুল কালাম আজাদের একটি মাহফিলে বিএনপির রাজনৈতিক একজন নেতা সেখানে হট্টগোল করার চেষ্টা করে। এরকম আরো ছোটখাটো অনেকটি ঘটনা ঘটেছে যেগুলো বিএনপি কর্মীরা এখন করতেছে। তো বিএনপির এই মুহূর্তে সেরকম ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নেই, বা ওরা সাংগঠনিকভাবে সেরকম অবস্থানে নেই যে ওরা সভা সমাবেশ করে অনেকগুলো মানুষ একসাথে জড়ো করবে। কাজেই ওরা ওয়াজ মাহফিলের সুযোগটা নিয়ে নিজস্ব প্রচারণা চালিয়ে নিচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় নেতারা কিছু স্পেসিফিক বক্তাদের পেছনে বিভিন্ন কথাবার্তা বলতেছেন। তবে এর পেছনে অনেক শুষ্ক পরিকল্পনা রয়েছে। বিএনপি বর্তমান সময়ে চাচ্ছে যে বহির্বিশ্বে ওদের এমন একটি ইমেজ সৃষ্টি করা যাতে ওরা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। তো বিএনপি একটি সেকুলার আইডেন্টিটিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ঐতিহাসিকভাবে বিভিন্ন ইসলামিক দলের সাথে রাজনীতি করে আসছে। এর মধ্যে জামাত বা খেলাফত মজলিস অন্যতম। বিএনপি জামাত থেকে সেপারেট হয়ে নিজের একটি আইডেন্টিটি তৈরি করতে চাচ্ছে, যারা আওয়ামী লীগের সাবস্টিটিউট হিসেবে বাংলাদেশে কাজ করতে পারে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ এবং আমার মতে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশে প্রখ্যাত যে আলেমরা রয়েছেন তাদের বিপক্ষে
একটি প্রচারণা চালাচ্ছে ওদেরকে যাতে করে বিতর্কিত করা যায়। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে এই যে ওয়াজ মাহফিলগুলোতে বাধা দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ভারতে মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতে যারা ইসলাম প্রচার কার্যে ব্যস্ত ছিলেন, বিশেষ করে জনপ্রিয় ডক্টর জাকির নায়েক এবং পরবর্তীতে কালেম সিদ্দিকী ভারতের দায়ী হিসাবে খুবই সাকসেসফুলি কাজ করতেছিলেন। ডক্টর জাকির নায়েককে পরবর্তীতে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় এবং কালেম সিদ্দিকীকে জেলে বন্দী করে রাখা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশে যারা ইসলাম প্রচারের দায়ী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের এজেন্ট র এর মাধ্যমে এবং আওয়ামী লীগের মাধ্যমে। এখন একটি প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের অনেক আলেম রয়েছেন যারা কোনো বাধা বিপত্তি ছাড়াই ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন দেশে বিভিন্ন জায়গায়। তো আমাদেরকে এখানে বুঝতে হবে ভারতের সবার পেছনে লাগার কোনো প্রয়োজন নেই। ভারত যাদেরকে থ্রেট হিসেবে মনে করে তাদের পেছনে লেগেছে। ওরা একটি নির্দিষ্ট গ্রুপকে চিহ্নিত করেছে যারা আধুনিক শিক্ষিত, ইংরেজি ভাষায় পারদর্শী এবং ওরা সঠিক ইসলামটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতেছেন, যার ফলশ্রুতিতে বিশেষ করে ইয়াং জেনারেশন ওদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এরকম কয়েকটি নাম উদাহরণস্বরূপ বলা যায়। একজন হচ্ছেন মিজানুর রহমান আজহারি, আরেকজনের নাম বলা যায় মামুনুল হক, আমির হামজা, ডক্টর আহমদুল্লাহ এবং আবু তোহা মোহাম্মদ আদনান। ওরা সবাই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন। মামুনুল হককে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে ওনাকে জেলে বন্দী করে রাখা হয়েছিল। মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এর মধ্যে আবু তোহা আদনান অপহৃত হয়েছিলেন। উনি গুম ছিলেন কয়েকদিন। আমির হামজা অনেকদিন জেল খেটেছেন। এই সমস্ত আলেমদেরকে একটু বিশ্লেষণ করলে দেখা যায় যে উনারা সবাই ইংরেজিতে শিক্ষিত। মামুনুল হক থেকে শুরু করে আবু তোহা মোহাম্মদ আদনান পর্যন্ত। উনারা আধুনিক মন মানসিকতার আলেম। বাংলাদেশের আলেম সমাজের বড় একটি অংশ। উনারা সেই পাশ্চাত্য চিন্তাধারা এখনো ধারণ করেন। এবং এজন্যই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ওরা পৌঁছতে পারেন না। কিন্তু আধুনিক মন মানসিকতা আলেম যারা রয়েছেন তাদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। ভারত কখনো চায় না বাংলাদেশে এমন কোনো ইনফ্লুয়েন্সার সৃষ্টি হোক যারা ইসলাম প্রচার করবে এবং বাংলাদেশের ইসলামিক বড় একটি শক্তি একসময় মাথা তুলে দাঁড়াতে পারবে। আরেকটি অন্যতম কারণ হতে পারে যে ভারতে অনেক বড় একটি জনগোষ্ঠী রয়েছে যাদের ভাষা হচ্ছে বাংলা। ওরাও এই সমস্ত আলেম দ্বারা প্রভাবিত হতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারি যে ভারতে ও বাংলাদেশে বড়, বড় আলেমদের অনেক বড় ফ্যান ফলোয়ার রয়েছেন। কাজেই ভারতের একটি চক্রান্ত হতে পারে এই সমস্ত আলেমদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা এবং আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে ওরা সফলও হয়েছে। বিশেষ করে কিছু, কিছু আলেম রয়েছেন ওনারা যদি কোনো ছোটখাটো একটি ভুল করেন তাহলে সোশ্যাল মিডিয়াতে অনেক বড়ভাবে হাইলাইট করা হয়। মিজানুর রহমান আজহারির ক্ষেত্রেই ২ টি এক্সাম্পল দেয়া যায়। উনি সিক্স প্যাক নিয়ে একটি কথা বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি স্ট্রাকচার সিক্স প্যাক ছিল। সেরকম একটি কথা বলেছিলেন। সেটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। রিসেন্টলি উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে সম্বোধিত করেছেন। এটা নিয়ে আরো অনেক বিতর্কিত হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। তো এই সমস্ত বিতর্কগুলো উস্কে দেয়া হয় পরিকল্পিতভাবে এবং এর এগেইনস্ট এ কাজ করে বিশেষ একটি গোষ্ঠী যাদের পেছনে অনেক টাকা পয়সা খরচ করা হয় এবং এই টাকাগুলোর উৎস কিন্তু একটি নির্দিষ্ট জায়গা থেকে আসে। আমরা সাধারণ মানুষরা না বুঝে অনেক সময় সেটাতেও গা ভাসিয়ে দিই। তো আমাদেরকে এই বিষয়ে অনেকটা সচেতন হতে হবে। তো এখন এই প্রতিক্রিয়া নিয়ে একটু আলোচনা করা যাক। বিশেষ করে আলেমরা যে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা কিভাবে নির্মূল করা সম্ভব? এক্ষেত্রে আলেমরাই অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। আমি মনে করি বড়, বড় আলেম যারা রয়েছেন ওরা সবাই নিজস্ব সোশ্যাল মিডিয়া নিজেরাই হ্যান্ডেল করা উচিত। নিজেদের তত্ত্বাবধানে ওদের একটি সোশ্যাল মিডিয়া থাকা উচিত। অনেক বড়, বড় আলেমদের আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে। নিজস্ব সোশ্যাল মিডিয়া থাকলে ওনাদের একটি কন্ট্রোল থাকবে। ওনারা কি বলতেছেন, একজন আলেম সাধারণত একটি আলোচনা ২ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা পর্যন্ত করে থাকেন। সেটা স্বাভাবিক নয়। এটা অনেক বড় একটি স্কেলের ব্যাপার এবং এই ২.৫ ঘন্টা যদি কেউ কথা বলেন এর মধ্য থেকে হয়তোবা ভুল হতে পারে। কাজেই আলেমদের যদি নিজস্ব সোশ্যাল মিডিয়া থাকে তাহলে উনারা কোন ভুল করলে তার একটি সঠিক সমাধান বের হতে পারে। বিশ্বের বড়, বড় দায়ী যারা রয়েছেন তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে। উদাহরণস্বরূপ ডক্টর জাকির নায়েকের কথা বলা যায়। পাকিস্তানের তারিক জামিলের কথা বলা যায়, মুফতি তারিক মাসুদের কথা বলা যায় পাকিস্তানে। বাংলাদেশেও আমি দেখতে পাচ্ছি এই প্রবণতার সৃষ্টি হয়েছে। বড়, বড় আলেম যারা রয়েছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং ওইখান থেকে উনাদের বিভিন্ন বক্তব্যগুলো নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আমার পরামর্শ থাকবে উনারা যে জায়গায় যাবেন উনাদের বক্তব্য নিজেরাই উনারা ধারণ করবেন এবং উনাদের বক্তব্যর যে অথেন্টিক কপিটা উনাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। কাজে কেউ যদি কোনো একটি বিষয় নিয়ে বা কোনো একটি অনিচ্ছাকৃত ভুল নিয়ে প্রোপাগান্ডা চালাতে চায় তাহলে
এর এগেইনস্টে কাউন্টার ন্যারেটিভ উনারা তৈরি করতে পারবেন। আমার আরেকটি পরামর্শ থাকবে, আলেমরা যারা অলরেডি টার্গেটেড হয়ে গেছেন তারা ওভার দ্য টপ কিছু যাতে না বলেন। বর্তমান বাংলাদেশের মানুষের অধিকাংশ একটি গোষ্ঠী এখনো আধুনিকভাবে শিক্ষিত নন। উনারা সব বিষয়ে সাধারণভাবে ধারণ করতে পারবেন না। কাজেই ওয়াজ মাহফিলে এমন কিছু বলা উচিত নয় যেটা নিয়ে অনেক বেশি বিতর্ক সৃষ্টি হতে পারে। বিশেষ করে প্রখ্যাত ইসলামিক বক্তা যারা রয়েছেন তারা এই বিষয়টা যদি একটু নজর দেন তাহলে সমস্যাটা অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে যায়। তারপর আরেকটি জিনিস আলেমদেরকে লক্ষ্য রাখতে হবে যে যারা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন উনাদের তো প্রতিদিন দেশের আনাচে-কানাচে গিয়ে মাহফিল করার প্রয়োজন নেই। উনাদের নিজস্ব কথা উনারা ঘরে বসেই সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারেন। আবার ডক্টর জাকির নায়েকের কথাই উদাহরণ দেয়া যায়। উনি মালয়েশিয়াতে বসে সারা বিশ্বব্যাপী ইসলাম প্রচার করতেছেন। উনি তো আর প্রতিদিন বিভিন্ন জায়গায় গিয়ে মাহফিল করতেছেন না। তো বাংলাদেশের আলেমরা যারা রয়েছেন, বিশেষ করে একটি মিজানুর রহমান আজহারী বা মামুনুল হক বা আমির হামজার মতো যারা আলেম, উনাদের দেশের আনাচে-কানাচে গিয়ে মাহফিল করার কোনো প্রয়োজন নেই। উনারা হয়তোবা বছরে ১০, ১৫ বা ২০ টি মাহফিল করতে পারেন এবং বাকি কাজটুকু উনারা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক করতে পারেন। সেক্ষেত্রে যে জিনিসটি হবে এই যে মাঠে ময়দানে যে রাজনৈতিক নেতারা রয়েছেন ওরা উনাদের কে ব্যবহার করে নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিল করতে সক্ষম হবে না এবং উনাদের নিজস্ব কথাবার্তার উপর অনেকটা কন্ট্রোল থাকবে। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালোই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।